ওয়েল এভরিওয়ান, শুরু হয়ে গেছে আজকের মায়াবী পর্ব 2। আমি আরজে কবির আছি আপনাদের সাথে। সো আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের আজকের প্রতিদিনকার আয়োজন মায়াবী নিয়ে। প্রতি সপ্তাহে কিন্তু আমরা সপ্তাহের বৃহস্পতিবার ঠিক 11টার দিকে আমরা এই শোটা করে থাকি। আর এই শো এর মূল কনসেপ্টটা কি? শো এর মূল কনসেপ্টটা যেটা সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা জানি যে আসলে মায়াবীতে আমরা এমন কিছু ঘটনা বা এমন কিছু ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা আপনাদের, যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের শ্রোতা আছেন বা যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, আমি চাই যে সবাই যেন এই ঘটনাটি আপনারা শুনেন এবং এনজয় করেন। কারণ এটি আসলে কাউকে ভয় দেখানো বা কাউকে নিয়ে কোনো মজা করা, আসলে এটা ওই উদ্দেশ্যে না। এটা টোটালি করি যেন আসলে অনেকেই বিশ্বাস করতে চান না যে এই ধরনের কোনো না কোনো একটা অতিথির মাধ্যমে আমরা কথাগুলো আপনাদের আপনাদের কান অব্দি পৌঁছানোর চেষ্টা করি। সো শুনেন এবং আপনারা এন্টারটেইন হন। সো বরাবরের মতোই, প্রতিদিনকার মতো, প্রতিদিনের প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও কিন্তু এসেছি রেডিও 16 এর অফিসিয়াল পেজ থেকে মায়াবী নিয়ে। সো রেডিও 16 এর অফিসিয়াল পেজে যারা যারা এখন এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের সাথে আজকে যে অতিথি আছেন আদনান, আমরা আসলে তার থেকে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল, তার যে ঘটনাটি সে আজকে আমাদের সাথে শেয়ার করবে। সেই ঘটনা থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল তার সাথে, তার ঘটনার মাধ্যমে। এবং আরো একটি কথা আমি অবশ্যই বলে নিতে চাই সবার শুরুতে, যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের লাইভটি শেয়ার করার জন্য। কাজ আপনি একটা অনুষ্ঠান শুনছেন, আপনি নিজে একা একা মজা পাচ্ছেন, বাট আপনি আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করবেন, তখন কিন্তু আপনার মজাটা দ্বিগুণ হয়ে যাবে এবং মজাটা কিন্তু আসলেই আসলেই অনেকটা বেড়ে যাবে। কথা আমি আর সামনে বাড়াবো না। আমি এখন যেটা করবো, আমি সরাসরি আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আমাদের আজকের অতিথি আদনানকে ডেকে নিচ্ছি। আদনান, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনি রেডিও 16 এর আহ, এই ভার্চুয়াল স্টুডিওতে এসছেন আজকে মায়া অতিথি হয়ে, যে আমাদেরকে আজকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনি শোনাবেন। তো আমার নাম- আমরা এটা এক্স্যাক্টলি। সো আমি জানতে চাচ্ছি যে এটা কি আপনার সাথে ঘটে যাওয়া কিছু নাকি? আহ, জি ভাই, এটা সরাসরি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, তো আমি একটু জানতে চাইবো যে আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনি কোথায় আছেন, কি করছেন? আমার দেশের বাসা মেহেরপুর। আমি এখন ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা। তো আদনান, আমরা আজকে দেরি করব না, একদমই একদমই দেরি না করে যেটা করব যে আমরা একদম সরাসরি আমাদের ঘটনাতে চলে যাচ্ছি। তো আপনি শুরু করতে পারেন। আমি আমার ঘটনাগুলো 4টা প্ল্যাটফর্মে সাজাইছি। আমি যদি প্রথম থেকে শুরু করি, একদম আমার জীবনের প্রথম যে ধাক্কাটা আছে ওটা বেসিক্যালি 2011 সালে, 2010 সালের শেষের দিকে এই এই হুম। টাইম পিরিয়ডের ভিতরে ঘটে। আমি ওই সময় ক্লাস 10-এ পড়ি। তো এসএসসি ঠিক আগ মুহূর্তে আমি একটা আহ, ছোট রুম ভাড়া নিয়ে আর কি জেনারে থাকতে, আমি আমার বাসা, গ্রামের বাসা মেহেরপুর, আমি জেনারে আসি এখানে এসেছি ওই সময় পড়াশোনা করার উদ্দেশ্যে। তো আমি ঘটনার প্রেক্ষিতেই ওই এলাকাটার একটু বড় কবরস্থানের একদম পাশে, মানে কবরস্থানের দেয়ালের সাথেই ওই পুরো আপনার একটা গোষ্ঠী ছিল আর কি। মানে পরিচিত গোষ্ঠী। ওই হুম। এলাকার যদি কোনো লিসেনার শুনে থাকে তাহলে হয়তো
সামদানি গোষ্ঠী এক নামে চিনতে পারবে এরকম। আচ্ছা তো আচ্ছা। ওখানে একটা রুম নিয়ে থাকতাম, ছোট রুমে একাই থাকতাম। তো, আমাকে অনেক ভোরবেলা উঠতে, পাশে আরেকটা বিল্ডিং এ থাকতো, ভোরবেলা আমাকে ডেকে দিতে, আমার ফজরের নামাজ পড়া হতো। তো এরকমই একদিন ভোর 5টার দিকে উঠছি। তখন তো আসলে ব্রাশ করতে করতে বাইরে আসছি, এই যে গোরস্থানের হুম ওখানে থাকা, তো আসলে গোরস্থানকে ওই ওই জাতীয় আসলে ভয়টা লাগতো না, মানে আপন করে নেওয়ার মতো এরকম সবসময় একই একই জায়গায় থাকা। ব্রাশ করতে করতে মোটামুটি আলো অন্ধকারের ভিতরে আসছি বাইরে। তো হঠাৎ আমি খেয়াল করলাম, হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় আপনার গোরস্থানের পাশে যে একটা রাস্তা আছে, ওই রাস্তার ওই দিকটা আপনার দেয়াল ভেঙে নতুন করে দেয়াল তুলবে এরকম। আর আমার ঘটনার আগের দিন একটা কবরে আপনার খোঁড়ার সময়, যে দেয়াল তুলবে ওই খোঁড়ার সময় একটা কবরের মাথার দিকটা কাটা পড়ে, মানে আপনার কবরটা ফাঁকা হয়ে যায়। তো ওখানে একটা আহ, লাশ পাওয়া যায়, যেটা আপনার প্রায় 7-8 মাস আগে, আর লাশটা ছিল অক্ষত। তো অনেক বাইরে থেকে অনেক লোকজন আসে দেখতে। তো আহ, ওটা সবাই দেখে দেখে চলে যায়। এটা তার পরের দিনের ঘটনা। আমি যখন ওখানে ব্রাশ করছি, তখন আমার নজর গেল যে ঠিক ওইখানে আপনার আহ, কালো শেপের কিছু তিনটা আছে। তো আমি আসলে আহ, সেভাবে খেয়াল করি না, এই প্রথমে হচ্ছে যে পলিথিন পলিথিন কালো পলিথিন উঠতেছে, কারণ ওই যে আপনার কনস্ট্রাকশনে কাজ করলে কালো পলিথিন দিয়ে তো সিমেন্ট গুলো সব ঢাকা থাকে, পলিথিন উঠতেছে। আমি আনমনে ব্রাশ করতেছি এরকম। তারপরে হঠাৎ আমি আবারও খেয়াল করলাম যে ওটা মুভমেন্ট করতেছে। কি ব্যাপার, আহ, এরকম কেন লাগতেছে? আমি একটু সামনের দিকে আসলাম, গোরস্থানের একদম দেয়াল পাশাপাশি, একটু দেখার চেষ্টা করলাম। তখন পর্যন্ত আমার আমি পুরোপুরি মেন্টালি সেট আপ ছিলাম, হয়তো পলিথিন বা মানে অন্য কিছু একটা হবে, আর কিছু একটা হবে। আচ্ছা। তারপরে আমি হঠাৎ করে খেয়াল করি যে পলিথিনটা আসলে খুব ভালো রকম ভাবে মুভমেন্ট করছে, আর ওটা একটা একটা ফিজিক্যাল শেপ, একটা মানুষের মতো একটা শেপ। তো মানে তখন এটা আমি একটু, কোথায়, এটা হচ্ছে আপনার, এটা এটা কোন আপনার, জায়গাটাতে? এটা ওই যেখানে কবরটা কাটা পড়ে, আর যে হুম আপনার মোটামুটি অক্ষর দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু মোটামুটি আলো ফুটে গেছে। গরমের দিন তো আলো মোটামুটি ফুটে গেছে। চেহারা আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না। তো মানে আমি এটা কি আরেক, ঠিক ওই জায়গাটাতে, যেই জায়গাটাতে কাটা পড়েছে মাথা? হ্যাঁ ওইখানেই দেখলো ওই, আমি বলি তাহলে আপনি হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারবেন। তারপরে আহ, ঠিক ওই সময় একজন, মানে সবচাইতে ডান দিকে যে ব্যক্তিটা ছিল, ও মাথা নিচু করে আমাদের যেমন রুকু সিজদা করে না, ওইভাবে সিজদা করলো। এবং ওই লোকটা একদম চোখের সামনে ওখান থেকে আপনার কিছুটা ভিতরে ঢুকে গেল, আপনার কবরের ভিতরে। আমি ওই জায়গাতে পুরো স্টাক, কি হলো এটা। পরে আসলে ভয় পাওয়ার অভ্যেস তো ওই সময় ছিল না, কবরস্থানের পাশে যেহেতু ওই সময় আরো 2 বছর ধরে আসি বা আরো অনেকদিন ধরে আসি, আসলে অভ্যস্ত হয়ে গেছে। পরে আমি আরেকটু সাহস করে আগায় গেছি যে আসলে কারা। আমি মানে একটু কিউরিয়াস মাইন্ডেড ছিলাম আর কি। এরা কারা, কবর কি কি তৈরি করতেছিল। পরে যে ভাইয়া যেটা দেখি যে ওদের পা, যে মানে কোন ফিজিক্যাল শেপ বলতে, যে হাত পা যে দেখা যাবে, যেমন যদি মেয়ে মানুষ হয় বোরকা পরে থাকলে তো হাত পা বোঝা যায়, ওদের কোন রকম শেপ নাই হুম। প্রথমত। শুধুমাত্র আচ্ছা। একটা যদি আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, একটা ঢিলা বোরখা পরা আছে, দ্যাটস ইট। হুম হুম। মানে আমি বোরখা শব্দটা ইউজ করলাম আসলে উদাহরণ হিসেবে, ওটা কি ছিল আমি জানি না, জাস্ট একটা শেপ। আমি এই বিষয়টা লক্ষ্য করার পরে আমি আসলে চিৎকার করছি, মানে মোটামুটি চিৎকার করে হুম। আমি পিছনে চলে আসছি। আচ্ছা। আমি যে বাসায় থাকতাম, যে রুমটা থাকতাম, ওই রুমের পাশে একটা রান্না ছিল। আমি রান্নাঘর ওখানে দৌড়াই চলে আসছি। এখন দৌড়াই চলে আসার পরও আমি আসলে খেয়াল করছি যে ওরা কি করে। আমি মানে ওই সময় আমি পুরোপুরি লুকাই গেছি, যে আসলে কি হুম করে আমি ওটা একটু লক্ষ্য করে দেখবো।
পরবর্তীতে দেখলাম যে একজন ভিতরে চলে গেছে, একদম ভিতরে। আর দুইজন ওরা আস্তে 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 হাঁটতেছে সোজা। রাস্তাটা একদম সোজা, ওখানে থাকলে পুরো আপনার মেন রোড পর্যন্ত খালি চোখে দেখা যায়। হুম। ওই দুইজন ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওর পাশ দিয়ে লোক আসতেছে না। এত সকালবেলায় যদি একজন দুইজন হেঁটে যায়, এমনি স্বাভাবিক মানুষ তো একটু হলেও তাকাবে, একটু আপনার অ্যাটেন্ডেন্স দিবে, এরকম হুম। অ্যাটেনশন দিবে। কিন্তু মানে অবাক করার বিষয়, ওদের ওদের দিকে কেউ কোনো খেয়ালই করতেছে না। এর গেট পর্যন্ত ওরা যায়। আমি ওই পর্যন্ত লক্ষ্য করছি, কবরস্থানের গেট পর্যন্ত ওরা ওদের হাঁটতেছে। বিশ্বাস করেন, ওরা হাঁটতেছে, ওদের আহ হাঁটা চলার যে একটা মুভমেন্ট, এরকম কোনো মানে কোনো ইয়ে নাই। জাস্ট থ্রু একদম আহ কিভাবে বলবো, স্লাইডলি যাচ্ছে হুম। হুম। খুব সুন্দরভাবে, সোজা চলে যাচ্ছে। আর নর্মালি মানুষ হাঁটলে কি হয়, বডি একটু মুভমেন্ট করে, একটু পায়ে ভাঁজ পড়ে, কিন্তু ওরা একদম সোজা দুজন গেল। যাওয়ার হুম। পরে হুম। ওখান থেকে একটা আপনার কবরস্থানের যে গেট, গেটের ওখানে গেল। ওখানে যে ওরা দুজন আর পিছনেও আসেনি, সামনেও আসেনি, দে আর ভ্যানিশড। ওদের ওখান থেকে আমি ওদেরকে খুঁজে পাই। মানে আমি এটা কি ওখানে ঠিক প্রায়, ওই মুহূর্তেই মানে হ্যাঁ, দেখতে ওই দেখতে ওই ওরা সময় আমি ভ্যানিশড হয়ে ওখানে গেল, দাঁড়ায় একদম রয়েছি, মিশে গেছে। ওখান থেকে পুরোপুরি মিশে গেছে। ও হ্যাঁ, আমি এখান থেকে একটা জিনিস মিস করছি। আমি ওই যে ওখানে দাঁড়ায় আছি, আমি ভিতর থেকে কিন্তু আমার ফ্রেন্ডকে ডাকছি, ফ্রেন্ডের বাপ মাকে ডাকছি। ওরাও এই সেম বিষয়টা দেখছে, আচ্ছা। ওরাও এটা দেখছে। এখন এইটা দেখার পরে আমি প্রায় ভাই 3 দিন জ্বরে পড়েছিলাম, মানে এত বেশি ভয় পেয়েছিলাম। ওখান থেকে আমি ওরা ওখান থেকে ভ্যানিশ হওয়ার পরে আমি প্রায় 15-20 মিনিট দাঁড়ায় রয়েছি। ওদের আমরা 4 জন মিলে আপনার ওই গেটের হুম। ওখানে গেছি। গেটের ওখানে যে দেখছি যে ওখানে কি ব্যাপার, কই যাবে। তো ওখান থেকে আমি এমন একটা স্পেসে দাঁড়াইছিলাম যে আপনার কবরস্থানের পুরোটা আসলে দেখা যায়, গেটের বাইরে, আচ্ছা। ভিতরে হুম। ফুল ভিউটা পাওয়া যায়। ওখান ওখান থেকে আমার প্রায় 3 দিনের জ্বর জ্বর চলে আসে। তারপরে মানে বলতে পারেন একটা মৃত্যু ভয় কাজ করতে সবসময়। এর মাঝেও আরো এখানে টুকটাক কিছু ঘটনা ঘটছিল। ওগুলো আসলে যদি এখন ব্রিফলি বলতে যাই তাহলে সময় অনেক চলে যাবে। আমি চাচ্ছি যে না, আমি আপনি বলতে পারেন, সেকেন্ড ঘটনায় সমস্যা যদি নেই। কারণ আমরাও চাচ্ছি এটার আরেকটু যদি আপনি ব্রিফলি বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি এটার পরের ইয়েটা বলি আর কি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, শিওর। ঠিক এই ঘটনার পরই কিছুদিন পরেই, মানে এই আমার এই ভয়টার ভিতরেই আমি একদিন রাত্রিতে আপনার স্বপ্ন দেখি যে আমাদের গ্রামের একটা বাজার আছে। ওই বাজারে আমি সাইকেল নিয়ে আসতেছি। এটা আসলে স্বপ্ন দেখা। সাইকেল নিয়ে আসতেছি, আর একটা ছোট মেয়ে আমাকে তাড়া করছে। ছোট্ট একটা মেয়ে আমাকে তাড়া করছে। আমি সাইকেল নিয়ে আসলে দ্রুত পালানোর চেষ্টা করছি, কিন্তু ও খুব দ্রুত আমাকে তাড়িয়ে ধরার চেষ্টা করছে। ধরে আহ, ধরছে, এই সময় আমি ওই যে দেখবেন ফিল্ডের শেষে ড্রেনের জন্য যে গ্যাপটা থাকে, ওই গ্যাপের ভিতরে আমি সাইকেল নিয়ে পড়ে গেছি। তো ওখানেও আমাকে ওই মেয়েটা হুম। আমাকে মারছে। আমি এটা হুম। 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 স্বপ্নে দেখছি। এটা স্বপ্ন, যেন আমি স্বপ্ন ভাবেই আসলে আহ, মানে এগুলো তো নর্মালি দেখা যায়। ঠিক তার পর দিন আমি ওই সময় বাসায় একা, মানে আমি আমার প্রথম ঘটনাটার পরে আমি ওই বাসা ছেড়ে দিই। ওই বাসা ছেড়ে দিয়ে আমি আচ্ছা। আমার ভাইদের সাথে জয়েন করি। হুম। তো ঠিক ওই সময় আমার বড় ভাইয়ের প্রথম সন্তানটা হয় আর কি। বড় ভাই ঝিনাইদহ থেকে ওনার শ্বশুর বাড়ি রেগুলার যাতায়াত করতেন। তো প্রতি সপ্তাহে যেতেন, আবার যে চলে আসতেন। ঠিক ওই দিনও গেছেন উনি। আমি বাসায় একা। তো আমার অভ্যেস ছিল কি, আমি রাত ওই ওই সময় আসলে খুব তাড়াতাড়ি ঘুমাইতাম, 10টার ভিতরে ঘুমিয়ে হুম। যেতাম। হুম। ঠিক আরেকটা অভ্যেস ছিল, আমি রাত্রিতে আমি ওই সময় ফোন ইউজ করতাম না, ফোন কোনো কিছু ছিল না। রাত্রিতে আমাদের পাশের বিল্ডিং এ আপনার একটা ছোট ইয়ে দেয়ালে একটা ছোট ফুটা ছিল।
ওই ছোট ফুটা দিয়ে তাকালে আপনার একদম সোজাসুজি ঘড়ির দিকে ওটা ফোকাস করবে, ফোটাটা একদম সোজা ঘড়ির দিকে। ওই ওই ঘড়িটা দেখার অভ্যেস ছিল। রাত্রিতে কখনো ঘুম ভাঙলে হুম। রুম থেকে বের হয়ে ওই ফ্ল্যাটে যে ঘড়ি দেখতাম। তো ওই দিন আমার ঘুম ভাঙছে, অ্যাজ ইউজুয়াল ঘুম এমন ভাবে ভাঙছে কোনোভাবে ঘুম আসছে ঘুম আসতেছে না এমন অবস্থা, এরকম নর্মালি কখনো হতো না ওই সময়। তো আমি খুব নর্মালি বের হয়েছি, বের হয়ে ভাই মানে আহ, এটা আসলে অবিশ্বাস করার মতো একটা বিষয়। আমি জানি না দর্শকরা কিনা, আমার বাসার সামনে দুইটা আম গাছ ছিল, ছোট ছোট আম গাছ। হুম। ওই আম গাছের মানে উঠানটা ছিল অনেক বড়, একদম শহরের মাঝখানে হলো বাসায়, বস্তির ভিতরে একটা অনেক বড় উঠান ছিল। ওই আম গাছ দুইটা পুরোটা আহ, মানে কিভাবে বোঝাবো, যদি 1 কোটির উপরে জোনাকি পোকা ছেড়ে দেওয়া হয় না, তাহলে পুরো আলো এলাকাটা ওই হুম। ওই এটাই স্পেসটাই আলোকিত হয়ে যাবে এরকম, বাতি নিভিয়ে জ্বলবে এরকম। হুম। সেম এরকম একটা সিনারি। আর একটা গাছের নিচে ওই মেয়েটা দাঁড়ানো। আমি গত রাত্রিতে যে যে মেয়েটাকে স্বপ্নে দেখছি, ওই মেয়েটা দাঁড়ানো। মানে আপনি আগের দিন যাকে দেখেছেন হ্যাঁ, তাকে ঠিক ওই সেই গাছটার মেয়েটাকে সামনে আবার তার দেখতে পাচ্ছেন। পরের দিন আমি দেখতে পাইছি। আগের দিন স্বপ্নে দেখছিলাম, আর পরের দিন আমি একে সরাসরি দেখছি। ওই মেয়েটা ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা তাকছিল, অনেকটা ছোট গেঞ্জি, দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে আদনান, থেকে আমি আপনার কাছে ফিরছি ঠিক 1 মিনিট পর। আপনি যদি একটু সময় দেন, কাজ আমাদের জি জি দর্শকদের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলতে হবে। দর্শক, আপনারা শুনছেন আদনান আসলে কি আহ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। যাকে সে আগের দিন স্বপ্নে দেখলো, সে তাকে পরের দিন সে গাছতলায় দেখছে। অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে। আমি সবাইকেই একটা কথা বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করেছেন এবং অবশ্যই আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি আপনি শেয়ার না করেন তবে কিন্তু আপনার বন্ধুরাও আপনাদের সাথে এনজয় করতে পারবেন না। আমাদের সাথে সাদিয়া তাহসিন তৃষা আছেন, সে কমেন্টস করেছে, হাই হ্যালো সাদিয়া, কি অবস্থা, কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য এবং কমেন্টস করার জন্য, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের লাইভটি। আদনান, আমি আবারও আপনার কাছে ফিরছি। জি, বলুন। আহ, তো ওই সময় আমি মানে ওই সময় যে আমি রুমে ব্যাক করব, এই সেন্সটা আমার ছিল না। মানে আমি এত বেশি ভয় পাইছিলাম ওই সময়। তো ওই মেয়েটা জাস্ট শরীরটা দোলাচ্ছে, মানে কি বলবো, একদম ছোট বাচ্চারা যেমন আপনি যখন খুব আদর করবেন তখন একটু শরীর দুলাবে না, এরকম ভাবে দুলাচ্ছে। তো আমি ওই জায়গাতে স্টাক হয়ে দাঁড়ায় রয়েছি প্রায় এক হুম। মিনিটের উপরে, ওখানে দাঁড়ায় রয়েছি। আচ্ছা। তো সে আমাকে একটা আহ, কথা বলছিল যে তুই ডাকলি কেন, এই এই তিনটা হুম। শব্দ আমাকে মানে ওই সময় আমি এটা কেন জিজ্ঞেস করেছিল আমি জানি না, আমি কোনো উত্তর দিতে পারিনি। এটা কি সে সে আপনাকে আপনাকে হ্যাঁ, বলেছিল? সে আমাকে ওই ওর থেকে আমার দূরত্ব ছিল অল্প একটু, লাইক 5-7 হাত আচ্ছা। দূর। ও গাছের গোড়া শান করেছিল। আমাকে ডাকলি কেন, এই তিনটা শব্দ আমাকে বলে, হুম। বলে ও আবার সেই মুভ করছে, আবারও সেই মুভ করছে। আমি জাস্ট এক দৌড়ে পাশের ফ্ল্যাটে গেছি, মানে আমাদের একই সাথে লগোয়া আর কি। ওখানে গেছি, ওখানে যেয়ে মানে আমি ভাই বলে ডাকতাম হুম। ওনাকে, ভাই ভাই হুম। করে অনেক জোরে জোরে চিল্লাচ্ছি প্রথমে, কোনো সাড়া শব্দ নাই, কোনো রকম সাড়া শব্দই নাই। পরে আমি দরজাতে যতটা জোরে ধাক্কানো দরকার আমি ততটা জোরে ধাক্কাচ্ছি, হুম। হুম। কোনো রকম রেসপন্স নাই ভিতর থেকে, কোনো রকম রেসপন্স নাই। ইভেন অন্যদিন আমি যদি পানিতে লাগলে বা কোনো কিছু লাগলে যদি 2 বার নক করতাম, খুলে দিত, ওদের রাত জায়গা হুম। অভ্যেস ছিল, খুলে দিত। আমি এত নক করছি, ওরা কোনোভাবেই খুলে না। পরে আমি আবার আসছি ওখানে,
ওইখান দিয়ে যখন ব্যাক করি, আমি ওখান থেকে একবারে রুমে ঢুকে গেছি। ব্যাক করি, তখন দেখছি ওই মেয়েটা ঘুরছে আর কি, মানে ও ঘুরে কোন দিকে যাবে কিনা যায় না, জাস্ট মুভ করছে, ঘুরছে। তো ওই সময় আমি ধাপ করে রুমের ভিতরে ঢুকছি, দরজাটা লাগাইছি, লাগাই বিছানায় বসে আমি রীতিমতো কাঁপতেছি, কাঁপতেছি আর চিল্লাচ্ছি জোরে জোরে, গলায় যতটা জোর আছে আমি হুম, চিল্লাচ্ছি। তারপরও হুম, আশেপাশ থেকে কোনো রকম কোনো রেসপন্স নেই, একদম আমার পাশে মনে করেন সবগুলো বাড়ি, কোনো রকম রেসপন্স নেই। তো ওই সময় আর মাথায় আসে যে হয়তো খারাপ কোনো কিছু ঝামেলা করছে। তো আমি ওই সময় আসলে মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, এই ঘটনাটা যখন, তো আমি আয়াতুল কুরসি সহ আরো দোয়াগুলা পারতাম, আমি কন্টিনিউ পড়তে আসি, কন্টিনিউ পড়ছি। তো যখন নিজেকে শান্ত করতে পারলাম প্রায় আধা ঘন্টা পরে আমি শুয়েছি, লাইট অন করে শুয়েছি। তো হুম। ওই সময় আপনার জানালা আছে আমার রুমের ভিতরে একটা, ওই আমি মানে শুয়েছি তো ঘুম আসে না আমার, এই এত কিছু পরে তো আসলে ঘুম আসেও না। আচ্ছা। ওই ওইখানে আমি আসলে মানে আমার সিক্স সেন্স কাজ করছে যে ওখানে কিছু একটা মুভ করছে, সামথিং ইজ দেয়ার, আমার মনে হচ্ছে বারবার। কারণ একটু আচ্ছা, আচ্ছা। রুমের ভিতরে যদি সেকেন্ড কেউ থাকে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা এখানে আছে। আমার বারবার মনে হচ্ছে, তো আমি মাথায় একটা জিনিস ওই সময় কাজ করছে যে আমি তাকাবো না। যত যাই হুম। কিছু হোক আমি তাকাবো না, আমি শুয়ে আছি, শুয়ে থাকবো। তো ওই যে কথায় আছে না, নেগেটিভ কিছুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আমি একদম, একদম। আমি আসলে তখন উঠি, উঠে ঠিক সোজা জানালার দিকে আমার চোখটা যায়। কারণ আমি বুঝতে পারছিলাম যে ওখানে কিছু একটা move করছে। জানালার দিকেই আমার চোখটা যায়। ঠিক ওই সময় একটা শেপ জাস্ট মুভ করলো আর বের হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। জানালা তো লাগানো ছিল, ভ্যানিশ হয়ে গেল। পুরো কালো একটা শেপ, ওটা মানুষের শেপ না ডেফিনেটলি, বা আপনার হিউম্যান বডি টাইপের কোনো কিছু না, তবে কিছু একটা শেপ, কালো একটা শেপ। এটা আপনি আপনার ঘরে দেখেছিলেন? আমি আবার ঘরে দেখছি, আচ্ছা, আচ্ছা। জাস্ট মানে মুভ করলো, ওই সাথে মুহূর্তে দূরে চলে বাড়িতে গেল। আর কেউ ছিল? আর কেউ নাই, আমি একা। আচ্ছা, আচ্ছা। ভাই মানে সেন্স হারানোর মানে হাফ মিলি সেকেন্ড আগের যে মুহূর্তটা হয়, সেই অবস্থা হুম। আমার ওই সময়, মানে পুরোপুরি ঘেমে টেমে একাকার অবস্থা না। আচ্ছা। চিল্লানো তো তখন আমি আরো চিল্লাচ্ছি, এরকম অবস্থা। পরে কিন্তু ঘরে কোরআন শরীফ ছিল অবস্থাটা তো তখন এমন যে আপনি যদি তখন চেল্লানো, আপনাকে কিন্তু শোনার মতো কেউ ছিল না। না, শোনার মতো কেউ নাই, অথচ আমার আশেপাশে সব বাড়ি। এই সময় আমার মাথায় আসলো যে আমি রুমে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো, না আমি হয়তো আচ্ছা। পাশে কারো বাসায় যেয়ে থাকবো। হুম। আর ভাবছি এত রাত্রি টাইমে কোথায় যাবো, মানে এরকম অনেকগুলো চিন্তা আমার মাথার ভিতরে কাজ করছে, যে এখন গেলেও প্রায় তখন আনুমানিক, আমি ওই সময় ঘড়িটা দেখতে পাইনি, আনুমানিক 2টা 2:30 বাজে। ওই সময় আমি কোথায় যাব? ওরা ওরা এত ডাকাডাকি করে, দরজা খুলতেছে না। আর পাশে থেকে ওরা কেউ দরজা খুলতেছে না, আমি এখন যার বাসায় যাবো সেও দরজা খুলবে কিনা, এটা একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। প্লাস যেহেতু আমাকে আবার বের হতে হবে, বের হওয়ার পরেও যদি আবার আগের সিচুয়েশনটা ব্যাক করে, এটাও একটা ভয় পাচ্ছিলাম। অনেকগুলো ভয় পাওয়ার মাঝখানে সিদ্ধান্ত নিলাম, এগুলো আসলে 1 মিনিটের ভিতরে ঘটছে এরকম এই বিষয়গুলো। কোরআন শরীফ ছিল, আমি কোরআন শরীফটা নিয়ে চুপ করে বসে আছি, বুকের উপরে নিয়ে অজু করে আসলাম, অজু করে এসে কোরআন শরীফটা নিয়ে চুপ করে বসে আছি। তো তখন মনে হচ্ছে যে আসলে দেখি এবার কোনো কিছু ঘটে যায়। মানে আমি তো অঝরে কাঁদতেছি ভাই, এর ভিতরে আমি অঝরে কাঁদতেছি, কিন্তু কান্নার আওয়াজ বাহিরে যাচ্ছে না। বাইরে যায় না। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমি কিন্তু কাঁদতেছি আর বসে রইছি, কোরআন শরীফটা বুকের সাথে জড়াই ধরে বসে রইছি, যে কি ঘটবে, আবার আবার এখনই হয়তো কিছু একটা ঘটবে, এখনই কিছু একটা ঘটবে, এরকম ওয়েট করছি। আর আমার ওই সময় প্রবলেমটা ছিল কি, মানে প্রথম ঘটনাটার পর থেকেই
আহ, আর মৃত্যু ভয় কাজ করতো প্রচুর, আচ্ছা, প্রচুর মৃত্যু ভয় কাজ করতো। শুয়ে থাকলে মনে হতো এই হয়তো আজরাইল আসছে, মারা যাবে, এরকম একটা প্রথম ভয় ধারণাটা কাজ ছিল। করতো ভয় কাজ প্রতিনিয়ত। করতো প্রচুর, প্রতিনিয়ত। এই সময় এই সেকেন্ড ঘটনার সময় কিছুটা স্বাভাবিক হয়েছিলাম। তারপর থেকে পুরো আনুমানিক 2 ঘন্টা আমি ওইভাবে বসে রয়েছি। ঠিক ফজরের আজানটা দিল, ফজরের আজানটা কানে আসলো, আমি কোরআন শরীফটা মাথার কাছে রাখলাম, রেখে আমি শুয়েছি। পুরোটা রাত আমি বসে ওইভাবে বসেছিলাম। আচ্ছা, তারপরে যে ওই দিন আমি বাড়ি চলে গেছি, তারপরের দিন সকালবেলাতে আমি বাড়ি চলে গেছি। এরপরে আহ, তখন ওই মুহূর্তে আপনি ছিলেন কোথায়? আমি এই সময় এই 2টা ঘটনা ঝিনাইদহ থাকতে কথা, ঝিনাইদহ ঝিনাইদহতে। থাকতে। জি। আচ্ছা, তখন আপনি ঝিনাইদহ থেকে আপনি চলে গেছেন মেহেরপুর। হ্যাঁ, আমি বাড়ি চলে গেছি যতদিন পর্যন্ত বড় ভাই না আসছে। তখন হতো বিষয়টা কি, বড় ভাই যে কয়দিন থাকতো আমি থাকতাম, বড় ভাই আবার যখন মানে শ্বশুর বাড়ি চলে যেত, তখন বড় ভাই প্রথম সন্তানটা হয়েছিল, এই জন্য যাতায়াত করতে আর কি। আমি আবার সাথে সাথে চলে আসতাম। হুম। বিষয়টা এরকম ছিল। এটা দ্বিতীয় ঘটনাটা ছিল আর কি। আমি আবারও আপনার কাছে ফিরবো, যেহেতু অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, অনেকেই শুনছেন আমাদের আজকের মায়াবী কিন্তু আমরা চেষ্টা করছি যে প্রতি পর্বই যেন আগেরটির থেকে কিছুটা ভিন্ন হয়, এবং আপনারা শুনেও যেন আপনাদের কাছে মনে হয় যে না, আপনারা আসলে শুনেছেন, যেটা আসলে বিশ্বাস করার মতো, বিশ্বাসযোগ্য। আমাদের আশেপাশে, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রতিনিয়ত এমন কিছু না কিছু ঘটনা কিন্তু আমরা ফেস করি, এবং এমন কিছু ঘটনা কিন্তু আমরা অনেকেই ফেস করি, আবার অনেকে হয় কি আমরা বিশ্বাস করতে চাই না। যেহেতু আপনারা আজকে শুনছেন আদনানের ঘটনা, যে আসলে আদনানের সাথে ঝিনাইদহতে কি হয়েছিল, আদনানের সাথে মেহেরপুরে কি হয়েছিল, এই যে এই কিছু ঘটনা আসলে আমাদেরকে বিশ্বাস করতে কিন্তু বাধ্য করে, কাজ এমন মানে যাদের সাথে ঘটে যায়, তারা যখন এটি আমাদের সাথে এসে লাইভে আমাদের দর্শকদের, আমাদের শ্রোতাদের শোনায়, সেটি কিন্তু আসলে বিশ্বাস করার মতো। অবশ্যই আপনারা বিশ্বাস করবেন, এবং অবশ্যই মানে এমন কিছু কিন্তু অবশ্যই আছে, এটি আমরা জানি। স্বর্ণা কমেন্টস করেছে, গুঞ্জন কুমার কমেন্টস করেছে, ধন্যবাদ আপনাদের কমেন্টস করার জন্য, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, কাজ আপনারা যখন শুনছেন তখন কিন্তু অবশ্যই আপনার আশেপাশের যত বন্ধু বান্ধব আছে এবং আপনার যারা আছে সবাই যেন শুনতে পারে, তাদের শোনার জন্য সেই ব্যবস্থাটুকু করে দেন, এবং আমাদের কাছেও কিন্তু আপনারা গল্প পাঠাতে পারেন, অথবা আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আপনারা আসতে পারেন। সো আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে হবে, অথবা 0162645727 এই নম্বরটিতে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট ফোন কলে, যে আপনি আমাদের সাথে গল্প শেয়ার করতে যাচ্ছেন। ধন্যবাদ। তো আমরা আবারও ফিরে যাচ্ছি আপনার কাছে। আপনার আমরা এখন আহ, কি শুনবো? আমি প্রথম 2টা আসলে জেনে থাকতে ঘটা 2টা ঘটনা। এখন এর মাঝে একটা ঘটনা ছিল, প্রথম আমার জীবনের প্রথম প্রবলেমটা শুরু হয় আমার প্রথম ঘটনাটা যেটা বলছিলাম ওটা দিয়ে। আর সেকেন্ডটা আমি এখন বলি। এটা আসলে আহ, তখন আমি কোন ক্লাসে পড়ি, মোটামুটি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা এই আচ্ছা, জায়গায় সালটা। ওকে। আমি রাত্রিতে মোটামুটি বাইরে থাকতাম। এটা আমার মোটামুটি ধরেন ছোট থেকে অভ্যেস রাত্রিতে বাইরে থাকতাম। তো আমার গ্রামের বাজার থেকে আহ, আমার বাড়িতে আসতে হাঁটতে হয়, আমার বেশ খানিকটা হাঁটতে হয়। তো আমি কি করতাম, শর্টকাট করার জন্য আপনার বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে আসতাম শর্টকাট করতে হবে। এছাড়া যদি মেইন রোড দিয়ে আসতাম তাহলে অনেকটা ঘুরতে হতো। এটা নিত্যদিনের বিষয় হয়ে গেছিল যে রাত আহ, যদি 7টা 8টা 9টা হয় আমি চলে আসতে পারি, একা আসতে পারি, কোনো বিষয় ছিল না। বেশ অনেক বড় বড় একটা বাগান। কিন্তু এই বাগানেও এর আগে অনেক ঘটনা আছে যেগুলো আসলে লোকমুখে প্রচলিত। সবাই বলে যে আমার সাথে আমি অমুক দেখছি তমুক দেখছি। ইভেন ওই বাগানের যদি কেউ যায়, নর্মালি কেউ যায়, তাহলে সিগারেট নর্মালি ওই স্পেসে খায় না। ওপেন স্পেসে খায় না, কারণ ওখানে আপনার আগুন টাগুন দেখলে হয়তো তার প্রবলেম হয়, এরকম আসলে লোক
আমারও জি। ওই সময় বিশ্বাস হতো হতো না এরকম। আমি যেতাম, কারণ ছেলে তো আসলে ভয়টা কিছু করতো না। হুম। তো ওই দিন আমি ঠিক সন্ধ্যার সময়, এটা রাত্রিতে না, আমি যখন বাগানটা পার হব, বাগানের শেষ বাড়িটা, ওই সময় আজান শেষ হয়েছে 3-4 মিনিট এরকম, মানে আজানের 10 মিনিট পরে, একদম ভর সন্ধ্যা যেটা বলে। ওই সময় আমি ওই রাস্তাটা ক্রস করবো, মানে বাগানটা ক্রস করবো। তো আমি আপনার নর্মালি পার হচ্ছি, বাগানের ভিতরে ঢুকছি, ঢুকেই দেখি যে বাগানের একদম মাঝখানে ওই জায়গাতে গ্রামের আপনার শর্ট পিচ ক্রিকেট খেলে, শর্ট পিচ ছোট্ট একটা স্পেসে ক্রিকেট খেলে, ওই মাঠ মতো একটা আছে ছোট্ট একটা জায়গায়। তো পিচ টিচ সব করা আছে, ঠিক ওই মাঝখানটায় অনেকগুলো কুকুর, আসলে হান্ড্রেডস আপ কুকুর এক জায়গাতে বসে রয়েছে। আমি প্রথমে চিন্তা করলাম, আমি আসলে কুকুর মোটামুটি ভয় পাই, কুকুর একটু ভয় পাই। মানে চিন্তা করলাম যে এতগুলো কুকুর আসলো কোন জায়গা থেকে, শুরু থেকে শুনে ভাবছি এরকম এতগুলো কুকুর আসলো কোথা থেকে, গ্রাম জুড়ে তো কুকুর হবে না। ভাবলাম হয়তো কোনো একটা কারণে জড়ো হয়েছে। তো আমি কি করলাম, তখন প্ল্যান করলাম যে এই দিক দিয়ে একটু আপনার ঘুরে পার হবো, যাতে ওরা যদি মানে তাড়াও করে আমি পার হয়ে যেতে পারি, পালাই যেতে পারি, এরকম প্ল্যান করে যাচ্ছি। ঢুকছি বাগানের ওই এরিয়াটার ভিতরে, মানে পা পড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওদের দিকে নজর রেখেছি, প্রথমে বললাম যে কুকুর ভয় পাই, ওদের দিকে নজর রেখেছি। ওই এরিয়াতে পা পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কুকুর, প্রায় এতগুলো কুকুর একবারে আমার দিকে তাকাইছে। সবগুলো আমার পায়ে কিন্তু খুব বেশি শব্দ হয়, একবারে আমার দিকে তাকাইছে। আচ্ছা। তখন আমি একটু থমকে গেছি, কি ব্যাপার, কুকুরগুলো যদি আহ, আমার দিকে তেড়ে এসে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো, এখন যাবো কি যাবো না। ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে ওরা আমাকে খেয়াল না করে আমি পার করে দিতে। একটা দুইটা কুকুর হলে হয়তো যাওয়া যায়, লাঠি কেটে দিত। সন্ধ্যার পরে তো একটু আনইজি লাগছিল যে এতগুলো কুকুর ঠিক আছে। এখন আর আমি তখন যখনই, তো গ্রাম এরিয়া মানে গ্রাম্য এলাকাগুলোতে কিন্তু এই কুকুরের একটা ভয় থাকে, কজ তখন কিন্তু এমনিতেই গ্রাম্য এলাকায় তো সন্ধ্যার সময়টা কিন্তু রাতই মনে হয়। এবং হ্যাঁ, একটু রাত রাত মনে হয়। হুম, আর বেসিক্যালি আমাদের ওই অঞ্চলটাতে আসলে খুব বেশি কুকুর নাই। ছিল আপনার আচ্ছা। অনেকগুলো কুকুরই ছিল ঠিক ওই ওই পিরিয়ডে, আপনার ওই সময়গুলোতে ওই যে ভ্যাকসিন ভ্যাকসিন দিতে এসে প্রায় হুম, হুম, ম্যাক্সিমাম হুম, কুকুরই মারা গেছিল। হুম, তো ওই সময় আসলে গ্রামে খুব বেশি কুকুর ছিল না। এ নিয়ে কুকুর মারা যাওয়াতে অনেক গ্যাঞ্জাম হয়েছিল। যাক, ওগুলো স্কিপ করি। তো হুম, যখন পার হই, ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো আস্তে আস্তে খুব ধীর পায়ে আমার দিকে হাঁটতে থাকে, প্রথমে দুইটা চারটা এরকম করে হুম, ওরা হাঁটতে থাকে। তো হুম, আমি ভয় পাইছি, তখন সিরিয়াসলি লেভেলে ভয় পাইছি। তো যখন শুরুর দুইটা একটু জোরে হাঁটা শুরু করে, তখন তো আমাকে ভাই বাঁচতে হবে। এই পর্যন্ত আমার মাথায় আছে যেগুলো কুকুর, এদের কাছ থেকে যেকোনো ভাবে বাঁচতে হবে, এগুলো কুকুর। তো আমি কি করছি, ঠিক পাশেই, মানে আমার পাশেই ছিল একটা আম গাছ, ছোট আম গাছ, হুম, 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 ছোট কিন্তু অনেক বয়স্ক আর কি, ওটা বাড়েনি। কি করছি, ওটার ডাল ধরে আমি মানে একটা সেফ জায়গায় চলে গেছি, যাতে কুকুর উঠতে না পারে। তো আমার প্রথম সন্দেহটা জাগে, এতগুলো কুকুর, একটা কুকুর সাউন্ড করতেছে না, ঘেউ ঘেউ করতেছে না, ডাকতেছে না। এটা আমার প্রথম সন্দেহ হচ্ছে, যে কি ব্যাপার, এতগুলো কুকুর পুরো ওই স্পেসটা জুড়ে শুধু কুকুর আর কুকুর। আমার প্রথম সন্দেহ জাগে এটা। আমি যখন একটা সেফ জায়গায় চলে যাই, ওই কুকুরগুলো গাছটার পুরো পাশটা রাউন্ড দেওয়া শুরু করে। প্রায় যদি আমি পার্সেন্টেজ করি, 50%-এর উপরে আপনার গাছটা রাউন্ড দিচ্ছে। আর বাকি 50% আমার গাছের একটু সামনে আরেকটা আম গাছ আছে,
ওই গাছের গোড়ায় দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। কিছু কুকুর একটু ছড়াই ছিটাই সবগুলো আছে। আর 50% আমার আম গাছটা রাউন্ড দিচ্ছে। যখন রাউন্ড দিচ্ছে আর কোনো রকম সাউন্ড নেই বা ঘেউ ঘেউ করতেছে না, চিল্লাইতেছে না, তখন আমি আসলে ভয় পাই। এবং তখন মাথায় আসে যে এটা সামথিং ইজ গোয়িং রং। তখন আমি ডাকাডাকি শুরু করি। আসলে হুম ওই আহ, ওখান থেকে ডাক দিয়ে আসলে মানে কাউকে পাওয়াটা না পাওয়াটা স্বাভাবিক ছিল। কারণ ওখান থেকে বাড়িটা একটু দূরে, মানে সর্বশেষ যাদের বাড়ি একটু দূরে। আমার আওয়াজ না পৌঁছানোটা স্বাভাবিক। তো চিল্লাইতে শুরু করি। হুম 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 অ্যাজ হুম। নর্মালি কেউ আসে না। পরে আমি কি করি, কুকুরগুলাকে যথাসাধ্য তাড়ানোর চেষ্টা করি। ওরা তো কোনো রকম রেসপন্সই করে না। আমি যে কুকুর তাড়াচ্ছি নর্মালি ডাল টাল দিয়েও তাড়ানোর চেষ্টা করছি, ওরা কোনো রকম রেসপন্সই করে না। তখন আমি পুরোপুরি শিওর হই যে এগুলা কুকুর না, এগুলো কুকুর না। আমি ওই সময় আমার কাছে একটা আপনার আহ, ওটা একটা ফোন ছিল জিএমএক্স, এরকম একটা ফোন। ওই ফোনটার একটা বিষয় ছিল, অনেক লাউড ছিল। মানে গান শুনলে অনেক জোরে শোনা যেত। ওই আচ্ছা, এখনো ওইটা কিছু একটা ফোন পাওয়া চাইনিজ যায় না। ফোন ছিল। হ্যাঁ, চাইনিজ ফোন। আচ্ছা আচ্ছা। অনেক জোরে সাউন্ড, এরকম একটা ফোন ছিল। তখন এই ফোনগুলো অনেক পপুলার ছিল। আমি যখন শিওর হই যে এগুলা আসলে আসলে কুকুর না, তখন আমার ফোনে আয়তুল কুরসি ছিল। ওই একটা রেখে দিয়েছিলাম, ওই সুরটা আমার খুব ভালো লাগতো, তো আমি শুনতাম আয়তুল কুরসি। ওটা আমি চালানো শুরু করি, ইভেন ফুল ভলিউমে চালানো শুরু করি। প্রথমবার যখন চালাই তখন খুব একটা পরিবর্তন আমি দেখি না। সেকেন্ড বার আমিও জোরে জোরে আয়তুল কুরসি পড়ছি, ওটা চালাই রাখছি। আর গাছের আচ্ছা। ভাই আমি তো রীতিমতো কাঁপতেছি, মানে হুম বসে জাস্ট কাঁপতেছি। এই সময় আসলে যে মিরাকেলটা ঘটে, ওই যে গাছের মোটা গাছ, আম গাছ যেটা, ওই গাছের গোড়ার গুলো ওরা উঠে এবং পিছন দিক থেকে চলে যায়। একটা একটা করে যায়, ওই গাছের গোড়ার ওখান থেকে যে ভ্যানিশ। মানে ওরা লাইন বাই লাইন যায়, গাছের গোড়ায় যায়, ভ্যানিশ। মানে ওরা লাইন বাই লাইন যাচ্ছে আর ভ্যানিশড। হ্যাঁ, গাছের মানে আমার চোখের আড়াল হয়, ভ্যানিশ। ওটা তো পুরোটা মাঠ মুক্ত বাগান, ওরা গেলে আমার চোখের সামনে দিয়ে তো যাবে। ওরা কোথায় যাবে, গেলে তো আমার সামনে দিয়ে তো যেতে হবে, ওদেরকে পাবে। হুম হুম। তারা ওই গাছের ভিতরে তো ওরা ঢুকে যেতে পারবে না। গাছের আড়ালে ওখানে যাই, ভ্যানিশ, প্রত্যেকটা ভ্যানিশ। আমি জাস্ট মানে জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছি আর চালায় রাখছি। লাস্ট যেটা সেটাও চলে যায়, ইভেন সেটাও আমি দেখি না। পুরো পুরো বাগানে আমি একা, একটা কুকুরও নাই ওখানে, একটা কুকুরও নেই। আমি জাস্ট নামছি, একটা জাম্প করে নামছি, কোনো দিকে তাকাও নাই ভাই। একটা দৌড়, হুম হুম। একটা দৌড়ে আমার মানে ওই বাগানের পরে আসলে আমাদের গোষ্ঠী যেটা ওটা শুরু। আমার চাচাদের বাড়ি, ওখানে যে পড়ছি, হাত পা পুরো চলে গেছিল। কারণ ওই যে আচ্ছা। ডালপালায় আহ, ঝোপঝাড়ে আঘাতে। হুম হুম। পরে ওই ঘটনার পরে আমি সবাইকে বলি, আর আগের ঘটনার জের ধরেও আমাকে আহ, একটা কবিরাজ ডাকে, ডেকে আপনার শরীর বন্ধ করে। আহ, এর আচ্ছা মাঝেও আমার সাথে আরো ছোটখাটো কিছু ঘটনা ঘটছিল, যেগুলো আসলে অনেক ছোট ছোট, তো ওই জন্য স্কিপ করছি। শ্রোতারা আচ্ছা। হয়তো এগুলোতে না ধন্যবাদ শুনতে পারে। আপনাকে, আপনি আজকে আমাদের ভিউয়ার্স এবং আমাদের যারা যারা এখন শুনছেন, আমাদের প্রত্যেকজন শ্রোতা, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন বা আপনারা যারা যারা আমাদের সাথে মায়াবী শুনছেন, সবাইকেই বলবো যে আপনাদের অবশ্যই যদি কোনো
আপনাদের নিজেদেরও যদি কোনো গল্প থেকে থাকে বা কোনো ঘটনা থেকে থাকে, সেটি অবশ্যই রেডিও 16-এ কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে দিতে পারেন। এবং রেডিও 16-এ জানাতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি কিন্তু অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদেরকে পাঠাতে পারেন আপনার গল্প, এবং আমাদের গল্প পাঠাতে যোগাযোগ করুন 01626457272 এই নম্বরে, অথবা info@radio16.com এই ইমেইলটিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা আরো একটা কাজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ইমো আছে, আমাদের ভাইবার আছে। আপনারা রেডিও 16 যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন, রেডিও 16 এর পেজের থ্রুতে যোগাযোগ করতে পারেন। সো এতক্ষণ আমরা শুনছিলাম আদনানের ঘটনাগুলো, এবং আদনানের ঘটনাগুলো অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। কাজ আপনাদের কমেন্ট জেনেই কিন্তু আমরা মানে আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো বেসিক্যালি যে আসলে আমরা আমরা কতখানি আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি, কতখানি আপনাদের কাছে ভালো লাগছে। এবং অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আজকে যে আদনানের গল্পটি বা আদনানের যে ঘটনাটি আপনারা শুনছেন তা আপনাদের কাছে কেমন মানে কেমন লাগছে, কেমন উপভোগ করছেন। আশা করছি ভালো লাগছে। কাজে আমার তো ভালোই লাগছে, কারণ সচরাচর সত্য কিছু ঘটনা আমি সব সময় শুনতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আমিও কিন্তু শেয়ার করে দিয়েছি এট আ টাইম, কিন্তু আপনারা আমাকে শুনতে পাবেন আমার অফিসিয়াল পেজে। আপনারা আমাকে শুনতে পাবেন, প্লাস আপনারা কিন্তু রেডিও 16 অফিসিয়াল পেজও আপনারা আমাকে শুনতে পাবেন। এবং যারা যারা শুনবেন অবশ্যই শেয়ার করে দিবেন। সানি জয়েন করেছে আমাদের সাথে, সজল জয়েন করেছে আমাদের সাথে, তারপর হচ্ছে নীলিমা জয়েন করেছে আমাদের সাথে। ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য, কমেন্টস করার জন্য। অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা কিন্তু প্রায় একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষ কিন্তু না, অবশ্যই শেষে আরো একটি ঘটনা আছে। আমরা যে ঘটনাটি অবশ্যই শুনবো, এবং এখন সেই ঘটনার দিকেই চলে যাচ্ছে। আদনান। হ্যাঁ জি ভাই, এটা আহ, এই এই ঘটনাটাই ছিল আমার শেষ ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া সর্বশেষ যেটা ছিল এটাই। আমি এটা শরীর বাঁধানোর মোটামুটি 1 মাস পরের ঘটনা। শরীর বাঁধানোর পরে আমি ঝিনাইদহে আসি আবারও। পরে আমি ঝিনাইদহ থেকে যেদিন বাড়ি যাই, মোটামুটি 7টা 8টা বাজে এরকম। রাত 8টার দিকে আমি বাড়িতে যেয়ে পৌঁছাই। ওই সময় আমার কাছে 2 হাতে 2টা মাদুলি, একটা মাজায় মাদুলি, এগুলো সব ছিল। বাড়িতে যেটা হয়, বাড়িতে পৌঁছানোর পরই আমি ব্যাগটা রেখে, যেটা ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে বের হয়ে যাই। বের হয়ে আমি আমার বাসা থেকে 3-4 মিনিট লাগে এরকম একটা পথ যাওয়ার পরে আসলে আমি এখান থেকে আমার আর কিছু মনে নেই। আর আমার পিছন দিক থেকে আর ঝাড়বাতি টাইপের, এটা উদাহরণ হিসেবে বলতে গেলে আইপিএল এ খেলার সময় যেসব যেগুলো চেয়ার চেয়ার লিডার্সরা যে ইগুলো নিয়ে, ঝাড়ুগুলো নিয়ে, আপনার কি বলে এটাকে, আমি সঠিক শব্দটা জানি না, ওটা নিয়ে নাচানাচি করে, ওইটা দিয়ে আই ফিল দ্যাট যে ওটা দিয়ে আমার পিঠে ঝাড়তে ঝাড়তে যাচ্ছে। আমার পিছন দিক থেকে বাম দিক পর্যন্ত একটা ঘেরাও দেওয়া, মানে এগুলো আমি প্রতিটা ফিল করছি তখন প্রথমে এই বসা। আমার বিষয়টা ছিল কি, আমি ওই বাড়ির ওখান থেকে এই পর্যন্ত পুরোটা ছিল আমার 0% জ্ঞান। হঠাৎ করে 100% জ্ঞান চলে আসছে। হঠাৎ করে আমি উঠে যেয়ে দেখি যে এইগুলো আমার সাথে ঘটছে। পিছন দিক থেকে ঝাড়তে ঝাড়তে যাচ্ছে আমার, একদিক থেকে ঘেরা পিছন দিক দিয়ে, আর মুখ দিয়ে একটা সাউন্ড করছে। আহ, এটা শুনতে কিছুটা ওই যে হিন্দুরা উলু দেয় না, উলু বাজায় মুখ দিয়ে, এরকম একটা সাউন্ড করতে করতে যাচ্ছে। একটার পর একটা, একটার পর একটা পাস করছে। আর প্রতিটা আহ ঝাড়ুর বাড়ি আমার মাথা দিয়ে পিছন দিক দিয়ে লাগছে, আমার পিছন দিক দিয়ে যাচ্ছে ওরা। প্রতিটা বাড়ি আমার মাথায় লাগছে। আচ্ছা। তো তারপরে সর্বশেষ আমি জ্ঞান ফেরা পুরোপুরি যখন জ্ঞানে চলে আসি, সর্বশেষ যে যায় সে
যেতে যে হঠাৎ করে আমার হাতের উপর এসে পড়ে যায়, মানে যেতে যেতে হঠাৎ করে হাতের উপর পড়ে যায়। আমি আমার বাম হাতের উপরে, আহ, আমি তো সোজা হয়ে বসে রয়েছি, বাম হাতের উপরে হুম। পড়ছে। আমি জাস্ট বাম হাতের দিকে তাকাইছি রাত্রিতে, আচ্ছা। বাম হাতের দিকে তাকাইছি আমি। আহ, চেহারা খুব একটা দেখা যায়নি, কিন্তু আমি আমার ডান হাত দিয়ে ওর ঘাড়, এটা হাতের হুম হুম উপরের হুম অংশ, উপরের অংশ যেটা ঘাড় থেকে নিচে হাতের উপরের অংশ, এই অংশটুকু আমি স্পর্শ করি। হুম 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 হুম। যদি পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই কোমলতাটা বোঝানো যেত, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো, এত সফট, মানে ওই 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 বডিটা, বাড়িগুলো। আচ্ছা বডিটা একটা বডি আমার হাতের উপরে, আচ্ছা আচ্ছা। বডি আমার হাতের উপরে পড়ে ওই লাস্ট যে যে পাসপোর্ট। হ্যাঁ, ওটা ওই সবগুলো ছিল আপনার মেয়ের ভয়েস, অনুরোধ ছিল, সবগুলো ছিল মেয়ের ভয়েস। ওই আচ্ছা। লাস্ট যেটা ছিল ওটা আমার হাতের উপরে পড়ে, আর ওর ঘাড়ের উপরে আমি ওটাকে ফালাই দিই, যে আমার হাতের উপরে কি পড়লো। তখন তো আমি বুঝে গেছি, কারণ এর এর আগে যেহেতু আমার সাথে ঘটনাগুলো ঘটছে, আমি বুঝে গেছি যে হুম 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 মানে হুম। আমার সাথে কি করতে গেছে। তখন আমি ফালাই দিতে যাব, ওর বডি যেটা পড়ছে আমাকে ফেলে দিতে হবে, এখন বডিটা টাচ করে, আমার ডানা দিয়ে টাচ করে আমি ফেলছি। ওই যে টাচটা লাগছে আমার, বডিটা এত সফট, মানে just ওটা ভাষায় প্রকাশ করার মতো হুম। না। উম, আর বডির যে ইয়েটা এই ছিল আপনার, ঘটনাটি এই ঘটনাটি আপনার সাথে যে মানে যে সময়টাতে ঘটেছে এটা কি আসলে দিনের আলো না, আলোয় রাতে ছিল রাতে না রাতে 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 রাতে? এটা আনুমানিক কয়টা হতে পারে আনুমানিক 9:30 কত? 10টা বাজার সময় আমি বাসায় ব্যাক করছি, ওই সময় ছিল 10:30। তার মানে এটা এটা আপনার হবে কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা হর হামেশাই শুনি যে এই ধরনের কিছু ঘটনা এগুলো সবসময় রাতের দিকেই ঘটে ঘটে। ঠিক আছে, বাট এই সম্বন্ধে আপনার মানে আপনার কি বলার আছে এই সম্বন্ধে? রাতের রাতে ঘটার বিষয়টা হচ্ছে যে ওরা রাত্রিতে সক্রিয়টা বেশি হয়। আচ্ছা আচ্ছা। মানে আপনি যেমন দিনের বেলাতে যে উদ্যম নিয়ে কাজটা করতে পারবেন, কোনো কাজ করতে পারবেন, রাত্রিতে সেই উদ্যমতা আপনার ভিতরে থাকবে না। হুম ওদের বিষয়টা ঠিক এরকমই, ওরা রাত্রিতে সক্রিয় বেশি হয়, দিনের আলো আচ্ছা। ভয় পায় বলতে গেলে এরকম। হুম আমি ওটাকে ডান হাত দিয়ে ফেলে দিই, সোজা দাঁড়াই। ওটা যে পড়ছে একটা বডি নিচে পড়ছে, পাতার নিচে শুকনা পাতা আছে, শুকনা হুম হুম পাতার হুম যে একটা সাউন্ড আমি ওটাও পাইছি। হুম 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 তখন আমার ব্রেন 100% জাগ্রত, মানে নর্মাল সেন্সে যতটুকু আমি চিন্তা ভাবনা করতে না পারি, ওই সময় আমি হুম তার চেয়ে বেশি চিন্তা করছি, আমার এখনো মনে পড়ে। হুম ওই সাউন্ডটা পাইছি, ওই সাউন্ডটা পাওয়ার পরে আমি নিচে হাতড়িয়ে মানে একটু তাকায়, অন্ধকার হলে তো বোঝা যায়, তাকায় দেখি কিচ্ছু নাই, পুরো স্পেসটা একদম ব্লাঙ্ক, পুরো ওই জায়গাটাই blank। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি আছি কোথায়, আমি একদম মাঠের মাঝখানে, কোন মাঠ, ইভেন এখন পর্যন্ত আমি আজ পর্যন্ত যাই না ওই মাঠটা কোথায়, বলি আপনাকে। ওখান থেকে আমার পায়ে স্যান্ডেল নেই ওই সময়, হুম। আমি দিক বিদিক ছোড়া শুরু করছি। হ্যাঁ, ওই ওই এই ঘটনাটার কিছুদিন আগে আমার ফোন চুরি হয়ে গেছে, এই ফোন চুরি হয়ে গেছে আমি বাড়িতে আসছি, একটা নতুন ফোন কিনবো বাড়িতে গিয়ে, এই জন্য বাড়িতে এসেছিলাম। ফোন চুরি হয়ে গেছে, আমার কাছে কোনো রকম আলোর কোনো কিছু নেই যে আমি লাইট ফ্লাশ করে কিছু, হুম আমি জাস্ট দিক বিদিক ছুটছি। আমি একবার ডানে একবার বামে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ এরকম। আচ্ছা। একবার অনেক একবার ছুটতে ছুটতে দেখলাম যে অনেক সামনে আপনার বাঁশবাগান আছে, বাঁশবাগান। এখন আমার মাথায় আসলো যে বাঁশবাগান যেহেতু আছে, বাঁশবাগানের পরে বাড়ি থাকতে পারে, কারণ বাড়ির হুম পাশেই বা ইয়েতে তো বাঁশবাগান, অনেক বড় বাঁশবাগান তো লাগানো থাকতে পারে। হুম তখন আহ, বিষয়টা এরকম যে ডুবে যাওয়া মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চেষ্টা করে। তো আমার ওই সময় প্রত্যেকটা সেকেন্ডের জন্য মনে মানে হচ্ছিল যে আপনার আমার কাছে সামনে, মনে হচ্ছিল যে আপনার সামনে মৃত্যু এবং আপনি মারা যাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার হুম প্রত্যেকটা সেকেন্ডে মনে হচ্ছিল যে আমার সামনে কেউ একজন এখন আসবে, আমি মারা যাবো। প্রতিটা সেকেন্ড আমার মাথায় এটা ব্যাপার। আর আমি এইটা ভেবে দিক বিদিক ছুটছি।
ওই ওই পর্যন্ত দৌড়ায় গেছি, আমার পা কিন্তু ভাই ওইসব এর ভিতরে ছুলে গেছে, মাঠের শুকনা ইয়ে তো বুঝেনি। আর ওই সেন্সে তো আমি এত কোথায় পা ফেলাচ্ছি, কোথায় কি করছি, এইসব আমার সেন্স নেই। ওদিকে যে কতদূর দৌড়াবো ভাই, পুরো মাঠ তো মাঠই, অনেক বড় মাঠ। একবার কলা বাগানের একটা কলা বাগান ছিল, কলা বাগানের ওখানে যে সামনে তাকিয়ে হতাশ হয়ে গেলাম যে পুরোটা মাঠ, ওখান থেকে আবার ব্যাক করছি। ব্যাক করে মানে পুরো 20 মিনিট বা তার বেশি হবে, আমার সেন্স নাই আমি কতক্ষণ ওই মাঠে ঘোরাঘুরি করছিলাম। এরকম অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অনেক দূরে একটা 25 পাওয়ারের বাল্ব জ্বলছে, এরকম মানে গ্রামের হয় কি একদম লাস্ট বাড়ি যেগুলো হয় বাইরে একটা বাল্ব ঝুলিয়ে রাখে, ওখানে এবার পিছনে বাল্ব ঝুলে আর কি, এরকম একটা বাল্ব আমার নজরে আসে। তো আমি ওই সোজা দিক বেরিক বলি, ওই সোজা আমি দৌড়াই থাকি পুরো এতটা রাস্তা আমি দৌড়াই যে ওই বাড়ি বাইরে আপনার একটা আপনার বিছানা, কি বলে ওটাকে, চৌকি পাতা ছিল, আমি চৌকির উপরে যেয়ে পড়ে গেছি, মানে অবস্থা একদম শেষ। পরে উনি আসছে, উনি আমাকে চিনে আসছে, মাথায় পানি টানি দিছে, দেখছে আমার পা কেটে ছুলে ঢুলে গেছে, পায়ে স্যান্ডেল নাই, মানে পুরো বিধ্বস্ত অবস্থা। পরে আমিও ওনাকে মানে খুব সংক্ষেপে বলি যে আমাকে বাড়িতে দিয়ে আসে। পরে উনি আমাকে ধরে বাড়িতে দিয়ে আসে। পরে আহ, আবার সেই কবিরাজকে ডাকা হয়, কবিরাজকে ডেকে আহ, নতুন করে আবার অনেকগুলো প্রসিডিউর করা হয়। তারপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি এর পরেও ঠিক তার পর দিন আমরা দুজন গেছি, আমি কোন জায়গাতে ছিলাম ওই ওই জায়গাটা খুঁজতে। ও হ্যাঁ, আমি যেখানে যেখানে ওই বাড়িটা পাই সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 2-2.5 কিলো দূরে, এরকম দূরে। ওই জায়গাটা আমি আমার মানে বাড়ি থেকে যতদূর মাঠ, ওই মাঠ থেকে পুরো জায়গাটা খোঁজা শুরু করি। এই জাতীয় আমি সবাইকে জিজ্ঞেস করছি যে ভাই আমি এই মানে জিনিসগুলো আছে এরকম মাঠ কোথায়। ওই মাঠটা আমি পরবর্তীতে আর খুঁজে পাইনি। তো আছে হয়তো কোনো একদিকে আছে, কিন্তু আপনি আপনার খুঁজে পাননি। ওটা আমি এই জানতে পারিনি পরবর্তীতে আর। ধন্যবাদ আদনান, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে মায়াবীর দ্বিতীয় পর্বে এসেছেন এবং আমাদের যারা যারা লিসেনার্স আছে তাদেরকে আপনার সাথে ঘটে যাওয়া এই এই ঘটনাগুলো আপনি শেয়ার করেছেন। অনেক 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 ধন্যবাদ। কারণ আজকে যদি আপনি এই ঘটনাগুলো তাদের সাথে শেয়ার না করতেন, এমন হতে পারতো যে অনেকেই এই জিনিসগুলো বিশ্বাস করে না। আপনিও এই জানেন। এই বিষয়গুলো আমি 1%ও কোনো রকম রং চং লাগাই নাই, একদম টুকুই তুলে আপনার ধরছি। আপনার ঘটনা থেকেই কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে একদমই আপনি কিছু আলগা কিছু আপনি কিন্তু অ্যাড মানে যোগ করেননি। আপনি যেটাই বলেছেন একদম যেটা আসলে ঘটেছে সেই ঘটনাটি আপনি বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দর্শক যারা যারা এখন এই মুহূর্তে শুনছেন আমাকে, সবাই জানেন একটা জিনিস যে অনেকেই কিন্তু আমরা বিশ্বাস করি না, অনেকে বিশ্বাস করতেও চাই না। আজকে আদনানের ঘটনা থেকেই কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে হ্যাঁ, পৃথিবীতে শুধু মানুষই নেই, মানুষের বাহিরেও কিন্তু অশরীরী কিছু আছে। এবং এটি যারা বিশ্বাস করেন এক্স্যাক্টলি। না, এটি যারা বিশ্বাস করেন না, আদনানের ঘটনা থেকে আজকে হয়তোবা অনেকেরই বিশ্বাস হবে বা অনেকের কাছেই হয়তোবা জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে যে না, যে না আসলে এমন কিছু আছে। একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, সো শেষ পর্যায়ে এসে যেটা আমি কমেন্টস পেয়েছি সেটি হচ্ছে বোরহান শেখ লিখেছে যে ভাইয়া গল্প যতটা না ভয়ের, তার থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই তো ভয় বেশি পাচ্ছি। ধন্যবাদ আপনাকে বোরহান কমেন্টস করার জন্য, এবং ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে ছিলেন। কিন্তু আপনার কাছে আরো একটি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই যেহেতু আপনি শুনছেন, আপনি অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব যেন আমাদের সাথে
যুক্ত হতে পারে মায়াবীর এই শোটি যারা শুনতে পারে, প্লাস যদি আপনারও কোনো গল্প আমাদেরকে বলার থাকে, অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেটি শেয়ার করতে পারেন। তো যেটি বলছিলাম, আমাদেরকে গল্প পাঠাতে হলে অবশ্যই 01626457272 এই নম্বরে কল করতে হবে, অথবা info@radio16.com এই ইমেইলটিতে মেইল করে দিতে হবে। তাছাড়া আরো সহজ উপায় হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের ইনবক্সে অবশ্যই একটি মেসেজ করে দিবেন। মেসেজে হয়তো বা আমরা আপনার সাথে যোগাযোগ করব, আপনার গল্প নিয়ে কথা বলবো, তারপর অবশ্যই আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে ইনভাইট করা হবে। তো আজকে এইখানেই দর্শক শেষ করছি আমরা। মায়াবী, দেখা হবে, যোগাযোগ হবে পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায় মায়াবীর তৃতীয় পর্ব নিয়ে। আপনাকে অনেক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আদনান, ধন্যবাদ আপনাকে আসার জন্য। সালামালাইকুম ব্রো। ভাই আমি রেডিও 16 আসতে পারছি, আপনারা রেডিও 16 শুনবেন রেগুলার, শেয়ার করবেন বেশি বেশি। অনেক 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 ধন্যবাদ আদনান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা এখানেই শেষ করছি, আমি আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, এবং অবশ্যই অবশ্যই মায়াবীর সাথে থাকুন আর রেডিও 16 এর সাথে থাকুন। Miami.